আসসালামু আলাইকুম, আমি শারাফিন আওয়ার। আজকে আমরা পড়বো আমাদের বোটানির অণুজীব অধ্যায়ে ভাইরাসের সংখ্যাবৃদ্ধি টপিকটি। এখান থেকে আমরা লাইটিক এবং লাইসোজেনিক চক্র পুরোটা বেসিক থেকে পড়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। দেখো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দুইটি প্রক্রিয়া হয়। একটা কি লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। এখন লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রে কোন কোন ভাইরাস কাজ করে সেটা দেখি। দেখো, লাইটিক চক্রের ক্ষেত্রে টি সিরিজযুক্ত ফাজগুলো কাজ করে, অর্থাৎ আক্রমণকারী হচ্ছে টি সিরিজযুক্ত ফাজ। টি2, টি4, টি6 এগুলো সবই টি সিরিজযুক্ত ফাজ। আচ্ছা, আর লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে তিনটা ভাইরাস প্রধানত কাজ করে। একটা হলো, প্রথমটা কি ল্যামডা ফাজ, দ্বিতীয়টা পি1 ফাজ, তৃতীয়টা হচ্ছে M13 ফাজ। ঠিক আছে, তাহলে এই তিনটা কাজ করে লাইসোজেনিক চক্রে, আর টি সিযুক্ত ফাজগুলো যারা আছে সেগুলো কাজ করে লাইটিক চক্রে। এখন এখানে একটা জিনিস দেখো, লিখে নাও। দাঁড়াও, আমাদের তো এমনিতে মনে থাকবে ভাইরাসগুলো, যে কোন ভাইরাস কোন কোন চক্রে কোন ভাইরাসগুলো কাজ করে, এগুলো মনে থাকবে। তারপর একটা লিখে নাও একটা ওয়ার্ড, সেটা হলো লম্পট। দেখো, আচ্ছা, এটা কি কেন লিখলাম দেখো, এটা দিয়ে একটা ছন্দ, মানে এটা একটা ছন্দভাবে মনে রাখবো, ছন্দ মতো করে। ল দিয়ে কি, দেখো, ল দিয়ে হচ্ছে আমাদের ল্যামডা ফাজ, ল দিয়ে ল্যামডা ফাজ। ম দিয়ে কি, ম দিয়ে হচ্ছে M13 ফাজ। ঠিক আছে, আর হচ্ছে প দিয়ে কি, প দিয়ে হচ্ছে P1 ফাজ। তাহলে এই তিনটা দিয়ে আমরা কী রাখবো, দেখো, এই তিনটা হলো আমাদের লাইসোজেনিক চক্রে যে ভাইরাসগুলো কাজ করে সেগুলো মনে রাখলাম আমরা কি দিয়ে, লম্পটের প্রথম তিনটা শব্দ দিয়ে। তাহলে লাস্টে যে টি আছে, দেখো এখানে টি, এই টিটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে যতগুলো টি শ্রীযুক্ত ফাজ রয়েছে সেগুলো। আর এগুলো কোথায় কাজ করে, এগুলো কাজ করে হচ্ছে লাইটিক চক্র। তাহলে লম্পট দিয়ে আমরা কোন ভাইরাস কোন প্রক্রিয়া কোন ভাইরাস কাজ করে তা জানতে পারবো, মনে রাখতে পারবো। আচ্ছা, এবার দেখো লাইটিক চক্র পড়ি আমরা। লাইটিক চক্রে আমাদের 5টা ধাপ রয়েছে। এখানে একটা জিনিস দেখো, আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে লাইটিক চক্র 5 ধাপ, আর আমাদের মানবদেহের ক্ষেত্রে এটা 6টা ধাপে হয়। আচ্ছা, এটা পরে বলতেছি। প্রথম ধাপ কি, আমাদের প্রথম ধাপ হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন বা অ্যাটাচমেন্ট অর ল্যান্ডিং। ঠিক আছে, আর দ্বিতীয়তে হচ্ছে 2 নম্বর ধাপে হয় পেনিট্রেশন, অর্থাৎ ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ ঘটে। 3 নম্বর ধাপে হয় হচ্ছে প্রতিলিপন, ডিএনএর প্রতিলিপন এখানে সম্পন্ন হয়, রেপ্লিকেশন সম্পন্ন হয়। আচ্ছা, 4 নম্বর ধাপে হয় অ্যাসেম্বল, মানে বিভিন্ন প্রকার যে দেহাংশ রয়েছে সেগুলো একত্রিত হয় এই 4 নম্বর ধাপে। 5 নম্বর ধাপে কী হয়, 5 নম্বর ধাপে রিলিজ, অর্থাৎ নতুন ভাইরাস যেগুলো সৃষ্টি হয় সেগুলোর মুক্তি হয় 5 নম্বর ধাপে। আচ্ছা, এই ধাপগুলো আমরা এখন চিত্রর সাহায্যে করবো। চলো দেখো, এখানে একটা চিত্র আঁকি। ধরো, আচ্ছা, আমরা প্রথমে একটা ইকোলাই ব্যাকটেরিয়া আঁকি। আচ্ছা, বলা হয়নি যে লাইটিক এবং লাইসোজেনিক চক্রে সাধারণত যে ব্যাকটেরিয়াটাই ব্যবহার করা সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াকেই বিভিন্ন ধরনের টি সিরিজযুক্ত ফাজগুলো এবং ল্যামডা সিরিজযুক্ত ফাজগুলো আক্রমণ করে থাকে এই ইকোলাই ব্যাকটেরিয়াকে। আচ্ছা, তো দেখো, প্রথমে আমরা কি আঁকবো, একটা ব্যাকটেরিয়া, এখানে ইকোলাই ব্যাকটেরিয়া আঁকি। দেখো, এটা হচ্ছে আমাদের একটা ইকোলাই ব্যাকটেরিয়া ধরে নিই। আচ্ছা, এটা ধরে নিলাম ইকোলাই ব্যাকটেরিয়া। মাঝখানে থাকবে হচ্ছে এটার ডিএনএ, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ। এরপরে আমরা একটা কী আঁকবো, আমরা একটা ভাইরাস আঁকি। কি ভাইরাস, টি2 ফাজ ভাইরাস। এটা দেখো, এটা ধরে নিলাম আমরা একটা টি2 ফাজ ভাইরাস। এগুলো হচ্ছে স্পর্শতন্ত্র। মাঝখানে থাকবে কি, মাঝখানে থাকবে হচ্ছে ডিএনএ। দ্বারা এই দেখো, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। তো প্রথম ধাপে আমরা সংযুক্তি পড়ছি। এখন আমাদের যে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে রয়েছে নির্দিষ্ট রিসেপ্টর সাইট, আর আমাদের যে ভাইরাস রয়েছে এই ভাইরাসের স্পর্শক তন্তুতে রয়েছে নির্দিষ্ট কী বলে এটাকে, রিসেপ্টর প্রোটিন। তাহলে এই ভাইরাসের রিসেপ্টর প্রোটিন আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সেই নির্দিষ্ট রিসেপ্টর সাইটে সংযুক্ত হওয়ার মাধ্যমেই প্রথম ধাপ সম্পন্ন হয়ে যায়। বুঝেছো? আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। এখন দ্বিতীয় ধাপে আমরা কী পড়ে আসছি, দ্বিতীয় ধাপে পড়ে আসছি পেনিট্রেশন, অর্থাৎ আমাদের ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। আচ্ছা, চিত্র আঁকি, আর আমরা একটা করে কী বলে এটাকে,
টপিকগুলো পড়ে আসি যে আমরা পরীক্ষা কীভাবে দেবো। দেখো লাইটিক এবং লাইসোজেনিক চক্র কিন্তু আমাদের সৃজনশীলের ক্ষেত্রে হট টপিক যেটাকে বলা হয়। এখান থেকে গঘতে প্রশ্ন আসে, তাহলে আমরা চিত্র আঁকবো একটা করে, আর হচ্ছে ওই টপিক ওই ফার্স্ট পয়েন্টটা পড়ে আসি। দেখো ফার্স্ট ধাপ রয়েছে সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। আমরা পরীক্ষার খাতে কীভাবে লিখবো সেটা এভাবে লিখতে পারো। মিনিট, আচ্ছা দেখো তো দেখো এখানে কি লিখেছি যে প্রথম ধাপ আমাদের হচ্ছে সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। লিখবা কীভাবে লিখবা, ইকোলাই ব্যাকটেরিয়ামে কোষ প্রাচীরে ফাস্ট প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকে, আর টি2 ফাজ স্পর্শতন্তুতে রিসেপ্টর প্রোটিন থাকে। এই রিসেপ্টর প্রোটিন ইকোলাই এই রিসেপ্টর সাইটে সংযুক্ত হয়, এর মাধ্যমে আমাদের সংযুক্তি প্রথম ধাপটা সম্পন্ন হয়ে যায়। শেষ এভাবে লিখতে পারো, মানে তুমি হচ্ছে সহজভাবে লিখবা, সহজভাবে লিখে বোঝাবা আর কি যে তুমি প্রথম ধাপে কী বুঝেছো মানে কী হয়েছে। এভাবে লিখতে পারো অথবা নিজের মতো করে লিখতে পারো। আচ্ছা এবার আমরা দ্বিতীয় ধাপে যাই। চলো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কি, দ্বিতীয় ধাপে আমরা কি পড়লাম যে পেনিট্রেশন হয়। এক্ষেত্রে আর একটা ডিএনএ আমরা আঁকি, আর একটা ব্যাকটেরিয়া আঁকি। দেখো এটা ধরে নাও আমাদের আর একটা ইকোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা এটার মাঝখানে আছে এটার ডিএনএ, ভাইরাল ডিএনএ। এরপর আমরা আবার একটা ভাইরাস আঁকি, ভাইরাস আঁকি। দেখো ফার্স্ট ভাইরাস, স্পর্শক তন্তু, স্পাইক। আচ্ছা দ্বিতীয় ধাপে আমরা কি পড়লাম, দ্বিতীয় ধাপে আমরা পড়লাম হচ্ছে পেনিট্রেশন, অর্থাৎ এখানে হচ্ছে কী হয়, ফার্স্ট ডিএনএটা অনুপ্রবেশ করে। এখন কীভাবে প্রবেশ করে, এখানে দেখো এই যে লেজ রয়েছে আমাদের, দেখো অন্য কালি নেই, এই যে আমাদের যে ভাইরাসটার লেজ রয়েছে এটা কি হয়, সংকুচিত হয়ে যায় একটা বিশেষ ধরনের শক্তির মাধ্যমে। এটা সংকুচিত এই যে দণ্ডাকার যে লেজটি, এটি সংকুচিত হয়ে একটা বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে এখানে জায়গাটা কোষপ্রাচীরটা ছিদ্র করে ফেলে, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা ছিদ্র করে ফেলে। তারপরে এই ছিদ্র দিয়ে এই যে আমাদের ব্যাকটেরিয়াল যে ডিএনএটা রয়েছে এটা ভিতরে প্রবেশ করে ফেলে। ভিতরে প্রবেশ করে কি হয়, দেখো ভিতরে প্রবেশ করার ফলে ভিতরে অর্থাৎ সাইটোপ্লাজমে চলে আসে। কোথায় চলে আসে, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে চলে আসে। তাহলে এখান থেকে এটা নাই হয়ে যাবে, শেষ। এটা গেল আমাদের দ্বিতীয় ধাপ। এখন আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে মানবদেহের ক্ষেত্রে 6টা ধাপ হয় আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 5টা। এখন 5টা আমাদের ক্ষেত্রে, মানবদেহের ক্ষেত্রে 6টা কেন হয়, এই যে দেখছো যে আমাদের এই যে প্রোটিন আবরণটা রয়েছে ভাইরাসের, সেটা কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইরে থেকে যায়। শুধুমাত্র আমাদের যে ডিএনএটা রয়েছে ভাইরাসের সেটা ভিতরে প্রবেশ করে। কিন্তু মানবদেহের ক্ষেত্রে কী হয় জানো, মানবদেহের ক্ষেত্রে এই প্রোটিন আবরণটা সহ ভিতরে প্রবেশ করে ফেলে। তারপরে এখানে আমাদের দেহে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, এই এনজাইমগুলোর সাহায্যে এই প্রোটিন আবরণটা বিগলন হয়। তারপরে আমাদের যে ভাইরাসের তারপর যে আমাদের এই যে ডিএনএটা রয়েছে সেটা মুক্ত হয়। তো এখানে আমাদের আরেকটা অতিরিক্ত ধাপের সৃষ্টি হয়, যার কারণে মানবদেহে 6টা ধাপে এই লাইটিক চক্র সম্পন্ন হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে মানবদেহে কথাটা উল্লেখ থাকে এবং বলে যে মানবদেহে লাইটিক চক্র কয় ধাপে সম্পন্ন হয়, সেক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখবা 5টা ধাপ দেওয়া যাবে না, 6টা দিতে হবে। তাহলে বুঝেছো যে মানবদেহে কেন 6টা ধাপ হয়। আচ্ছা এখন দেখো এটা গেল আমাদের কততম ধাপ, এটা গেল আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার দ্বিতীয় ধাপের পড়ে আসি, দেখো ধাপটা পড়ে আসি। আচ্ছা দ্বিতীয় ধাপে কীভাবে লিখবো, আচ্ছা ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। এখানে লিখবো হচ্ছে টি2 ফাজের দণ্ডাকৃতির লেজটি সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগ করে ইকোলাইয়ের কোষপ্রাচীর ছিদ্র করে এবং ভাইরাল ডিএনএকে ভিতরে প্রবেশ করিয়ে দেয়, অর্থাৎ সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় ধাপ শেষ। এবার তৃতীয় ধাপ করবো আমরা। তৃতীয় ধাপের ক্ষেত্রে আরেকটা ডিএনএ আঁকি, আরেকটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া। আচ্ছা দেখো তৃতীয় ধাপ কি আমাদের প্রতিলিপন বা রেপ্লিকেশন। এটা আমাদের কি ব্যাকটেরিয়াল ডিএনএ, আর আমাদের ভিতরে আসছে আমাদের ভাইরাল ডিএনএ। এখন কি হয়, এখন একটা জিনিস তোমাদের এটা বোঝার জন্য একটা জিনিস লিখতে হবে, তারা লিখি। আচ্ছা দেখো আমরা জানি আমাদের যে ফার্স্ট ডিএনএটা রয়েছে এটার একটা প্রোমোটার সিকোয়েন্স রয়েছে। কি রয়েছে, প্রোমোটার সিকোয়েন্স। আচ্ছা প্রোমোটার সিকোয়েন্স রয়েছে, শর্টকাটে লিখলাম। আচ্ছা দেখো
আর কি জানি আমরা, আমাদের যে ব্যাকটেরিয়া রয়েছে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া এর রয়েছে নিজস্ব কি, নিজস্ব আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। আচ্ছা, তাহলে দেখো এখন এই দুটো কেন লিখলাম, এই দুটো কেন লিখলাম, এই যে আমরা, এই যে আমাদের ফার্স্ট ডিএনএ কী রয়েছে, ফার্স্ট ডিএনএ রয়েছে হচ্ছে আমাদের প্রোমোটার সিকোয়েন্স, আর ইকোলাইয়ের রয়েছে আরএনএ পলিমারেজ। এই যে প্রোমোটার সিকোয়েন্সটা, এটা আমাদের ইকোলাইয়ের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে, আকৃষ্ট করার মাধ্যমে এখান থেকে কী সৃষ্টি হয়, দেখো এখান থেকে আমাদের, আচ্ছা এটা উল্টা করে লিখছি, দাঁড়াও এইভাবে এদিক থেকে লিখি। তাহলে প্রোমোটার, ফার্স্ট ডিএনএ প্রোমোটার সিকোয়েন্সটা আমাদের ইকোলাই ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করার মাধ্যমে এখান থেকে কী সৃষ্টি হয়, এমআরএনএ সৃষ্টি করে, এমআরএনএ সৃষ্টি করে। আর এই এমআরএনএ পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়, প্রোটিন সৃষ্টি করে। আচ্ছা, এখন এই যে আমরা প্রোটিনটা পাইলাম, এই প্রোটিনটার মাধ্যমে আমাদের কী হয়, যে ব্যাকটেরিয়াল ডিএনএটা রয়েছে এটা খণ্ড বিখণ্ড হতে শুরু করে। তাহলে এই প্রোটিনটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কি বললাম একটু দেখো, আবার কি বললাম, আমাদের হচ্ছে ফার্স্ট ডিএনএ রয়েছে নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স, আর ইকোলাই রয়েছে আরএনএ পলিমারেজ। এই প্রোমোটার সিকোয়েন্সটা ইকোলাইয়ের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করার মাধ্যমে এমআরএনএ সৃষ্টি করে, আর পরবর্তীতে এই এমআরএনএ প্রোটিন সৃষ্টি করে। এই যে প্রোটিনটা আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএকে খণ্ড বিখণ্ড করে দেয়। তাহলে এটা আমরা বুঝলাম। এবার দেখো চিত্র দেখি, আমরা চিত্রতে ফিরে আসি। তাহলে আমরা পড়লাম যে প্রোটিনটা আমাদের খণ্ড বিখণ্ড করে দিচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে। তাহলে খণ্ড খণ্ড করলে এভাবে হয়ে যাবে, আস্তে আস্তে এভাবে হয়ে যাবে এরকম। আচ্ছা, তৃতীয় ধাপে একটু অনেক ধরনের কাজ হয়, কয়েক ধরনের কাজ হয়। আরেকটা আঁকি, আমরা আরেকটা ব্যাকটেরিয়া আঁকি। তো আমরা দেখলাম যে খণ্ড বিখণ্ড হতে হতে একসময় একদম বিলুপ্তপ্রায় হয়ে যাবে। এটা হচ্ছে বিলুপ্তপ্রায় ডিএনএ বোঝাচ্ছি। এবার দেখো, তো এটা যদি বিলুপ্ত হয়ে যায়, ব্যাকটেরিয়ার ডিএনএ যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে তো শুধুমাত্র এখানে থাকে কি, এখানে থাকে আমাদের ভাইরাসের ডিএনএ। এই ভাইরাসের ডিএনএটা, এই যে ব্যাকটেরিয়ার কোষের যতগুলো উপাদান রয়েছে, কোষের যত যাবতীয় উপাদান, সেই উপাদানগুলো ব্যবহার করার মাধ্যমে নিজের রেপ্লিকেশন সম্পন্ন করে, অর্থাৎ প্রতিলিপন সৃষ্টি করে। আচ্ছা, প্রতিলিপন সম্পন্ন করে, ঠিক আছে। তো এটা হলো প্রতিলিপন সৃষ্টি করলো। এরপর কি করে, নিজের এই যে উপাদানগুলো ব্যবহার করে কোট প্রোটিন সৃষ্টি করে, আর দেহাংশ, বিভিন্ন ধরনের দেহাংশ, মস্তক, লেজ, স্পর্শতন্ত্র, স্পাইক, এই সবগুলো এই তৃতীয় ধাপেই সম্পন্ন করে, মানে সৃষ্টি করে। আচ্ছা, তৃতীয় ধাপ আমাদের শেষ। এবার দেখো আমরা চতুর্থ ধাপে যাওয়ার আগে আমরা পড়ে আসি কী কী পড়লাম আমরা, তৃতীয় ধাপে কী কী কাজ করলাম। দেখো তৃতীয় ধাপে আমরা কী পড়লাম, প্রতিলিপন বা রেপ্লিকেশন। ফার্স্ট ডিএনএর প্রোমোটার সিকোয়েন্সটি ইকোলাইয়ের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করার মাধ্যমে কী সৃষ্টি করলো, আরএনএ তৈরি করলো। তারপর এই এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটি ইকোলাইয়ের ডিএনএকে খণ্ডবিখণ্ড করে, ফলে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ামের কর্তৃত্ব গ্রহণ করে এবং কোট প্রোটিন ও অন্যান্য দেহাংশ তৈরি করে। এভাবে সহজে লিখতে পারো, তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে অনেক প্যাচানো আছে, এভাবে সহজে লিখতে পারো, অথবা নিজেরা আরও সহজ করে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কততম ধাপ গেল, এটা তৃতীয়। এবার আমরা চতুর্থ ধাপ দেখব। চতুর্থ ধাপ কি, অ্যাসেম্বল বা বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। দেখো আরেকটা ব্যাকটেরিয়া রাখলাম। এখন আমরা কি বলছি যে তৃতীয় ধাপের শেষে কি হয়, অনেকগুলো দেহাংশ সৃষ্টি হয়। আচ্ছা, আমরা দেহাংশগুলো আঁকি আগে। দেখো এটা হচ্ছে মস্তক, এগুলো হচ্ছে মস্তক। এরপরে লেজও আলাদাভাবে সৃষ্টি হবে। এরপর আমাদের স্পাইক রয়েছে, স্পর্শতন্তু, এগুলো সব আলাদা আলাদাভাবে সৃষ্টি হবে তৃতীয় ধাপের শেষে। এখন চতুর্থ ধাপে কী হবে, সর্বপ্রথমে আমাদের যে ডিএনএটা রয়েছে, ভাইরাল ডিএনএ, সেগুলো মস্তকে প্রবেশ করে ফেলবে। এই যে যতগুলো মস্তক রয়েছে তাদের প্রত্যেকটাতে একটা একটা করে ডিএনএগুলো প্রবেশ করবে। এরপর কী হবে, এরপরে এই যে সবগুলো দেহাংশ আমরা পেলাম তৃতীয় ধাপের শেষে, সেগুলো এখানে এসে একত্রিত হয়ে যাবে। এই যে লেজ, বেস প্লেট, স্পাইক, স্পর্শতন্তু। আচ্ছা, এভাবে
সবগুলো যতগুলো হবে সবগুলো একসাথে একত্রিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। তাহলে শেষ আমাদের। আচ্ছা, লিখব কিভাবে? দেখো, লিখব হচ্ছে এই ধাপে প্রথমে প্রতিটি ডিএনএ এই ধাপে প্রথমে প্রতিটি ডিএনএ একটি মাথার অংশে প্রবেশ করে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে সকল দেহাংশ একত্রিত হয়ে যায়। আচ্ছা, তোমরা এভাবে লিখতে পারো, একত্রিত হয়ে পূর্ণাঙ্গ ফাজ সৃষ্টি করে। আরও সহজ করে লিখতে পারো যে এই ধাপে দেহাংশগুলো একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ ফাজ সৃষ্টি করে। এটুকু লিখলে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পঞ্চম ধাপে। আমাদের ধাপ শেষ প্রায়, লাস্ট ধাপটা কী বলতো? লাস্ট ধাপটা হচ্ছে নতুন ভাইরাস মুক্তি বা রিলিজ। আচ্ছা, এক্ষেত্রে একটা ভাইরাস ব্যাকটেরিয়া আঁকি, কী আঁকলাম, সরি, দেখো আচ্ছা, পঞ্চম ধাপে কী হবে? চতুর্থ ধাপে যে দেহাংশগুলো একত্রিত হলো, মানে পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি হলো, সেগুলো এখানে হচ্ছে যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর রয়েছে সেটাকে বিদীর্ণ করবে একটা নির্দিষ্ট এনজাইমের সাহায্যে। সেই বিশেষ এনজাইমটা কি? সেটা হচ্ছে লাইসোজেনিক এনজাইমের মাধ্যমে এই যে কোষপ্রাচীর রয়েছে ব্যাকটেরিয়ার, এটাকে বিদীর্ণ করে ফেলবে। এই যে দেখো, ধরে নিলাম এটা বিদীর্ণ হয়ে গেল এভাবে। আচ্ছা, তাহলে বিদীর্ণ করার পর যে আমাদের ফাজ ভাইরাসগুলো পূর্ণাঙ্গ ফাজ ভাইরাস সৃষ্টি হলো, সেগুলো বের হয়ে যাবে। আচ্ছা, দেখো বের হয়ে যাচ্ছে, এভাবে ধরে নিলাম। ফোনে আঁকছি তো তাই ভালো হচ্ছে না, বুঝে নাও আর কি। আচ্ছা, দেখো তাহলে পঞ্চম ধাপে কি হয়? পঞ্চম ধাপে এক্ষেত্রে যে নতুন ভাইরাসগুলো সৃষ্টি হয় সেগুলো মুক্ত হয়ে যায়। এখানে কোন এনজাইমটা কাজ করে? লাইসোজাইম এনজাইম। এবার দেখো, এখানে কি শেষ? এই যে আমরা এখন এই যে আমাদের ভাইরাসগুলো বের হয়ে যাবে, এগুলো কি করবে? পুনরায় একটা নতুন ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। তারপর এই চক্রটা আবার চলতে থাকবে, লাইটি চক্রটা একটা চক্রাকারে চলতেই থাকবে এভাবে। ঠিক আছে, তাহলে আমাদের 5টা ধাপ তাহলে আমরা বুঝেছি। পঞ্চম ধাপে কি আছে দেখো, পঞ্চম ধাপ লিখেছি নতুন ভাইরাস মুক্তি। এটা আমরা কীভাবে লিখেছি? ইকলাই অভ্যন্তরে প্রচুর সংখ্যক টিটুফাজ সৃষ্টি হলে কোন এনজাইমের সাহায্যে? লাইসোজাইম এনজাইমের সাহায্যে বিদীর্ণ হয় কি কোষপ্রাচীর? বিদীর্ণ হয় এবং নতুন ব্যাকটেরিওফাজগুলো মুক্ত হয়ে যায়। তাহলে এভাবে লিখবা। তো আমি যে পয়েন্টগুলো লিখে দিয়েছি তোমরা এভাবে লিখতে পারো, অথবা নিজেরা সুন্দরভাবে আরও শর্টকাটে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তা তোমাদের হচ্ছে ঘতে প্রশ্ন থাকবে লাইটিক চক্রের, অথবা যদি দুইভাবে প্রশ্ন থাকতে পারে যে লাইটিক চক্রের চিত্রটা আঁকো অথবা চিত্রসহ এটার ধাপগুলো বর্ণনা করো। তো এইটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, আমাদের তাহলে কি শেষ হলো? লাইটিক চক্র শেষ হলো। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে লাইসোজেনিক চক্র। দেখো, লাইসোজেনিক চক্র প্রথম আমাদের বইয়ে আছে 1 আর 2, দুইটা ধাপ আছে। প্রথম ধাপে এখান থেকে আমাদের হচ্ছে বইয়ে শুরু হয় যে পোষক ব্যাকটেরিয়ায় ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। এটা আমরা 1, 2, 3 এভাবে লিখে নিয়েছি। এটা সংযুক্তি, অ্যাটাচমেন্ট, অর্থাৎ এখানে লাইটি চক্রের মতো ওই ব্যাকটেরিয়ার মধ্যে কী হয়? ওই যে ফাজ ভাইরাসটা সংযুক্ত হয়ে যায় লাইটি চক্রের মতো করে। দ্বিতীয় ধাপেও ওইটার মতো অনুপ্রবেশ কি লাইটি চক্রে যেভাবে রয়েছে ওইটাই। এবার তৃতীয় ধাপ থেকে আমাদের লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে পার্থক্য চলে আসে। তৃতীয় ধাপে কী হয় দেখো, তৃতীয় ধাপে বলেছে ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ভাইরাল ডিএনএর সংযুক্তি। কিন্তু আমরা লাইটি চক্রে কী পড়েছি যে লাইটি চক্রে দেখেছি আমরা যে ব্যাকটেরিয়াল ডিএনএটা রয়েছে সেটা খণ্ড বিখণ্ড হয়েছে, কিন্তু আমাদের লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে সেটা ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএটা আরও সংযুক্তি হয়েছে। আমরা চিত্র দিয়ে একটু বুঝিয়ে রাখো, চিত্র আঁকি। এটা আমাদের একটা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা, এরপর দেখো, এটা ধরে নিই আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ, আর এটা ভাইরাল ডিএনএ। ঠিক আছে, তো আমাদের এই তৃতীয় ধাপে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএটা একত্র হয়ে যায়। কীভাবে একত্রিত হয়? দেখো, ব্যাকটেরিয়াল যে ডিএনএটা আমরা পেলাম, এই ব্যাকটেরিয়াল ডিএনএর একটা নির্দিষ্ট অংশ একটা এনজাইমের সাহায্যে কেটে যায়। সেই এনজাইমটা কি? সেই এনজাইমটা হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম। ব্যাকটেরিয়াল যে ডিএনএটা একটা নির্দিষ্ট অংশ কাটা হয়, সেটা কাটা হয় নিউক্লিয়েজ এনজাইমের সাহায্যে। এই যেটা কেটে গেল নিউক্লিয়েজ এনজাইমের সাহায্যে। এরপরে কি হয়? এই যে আমাদের
কী বলে এটাকে, ভাইরাল ডিএনএটা আমরা আছে, এই ভাইরাল ডিএনএটা আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএর এই ফাঁকা জায়গায় লেগে যাবে। কীভাবে লেগে যাবে? এটা আমাদের লাগবে হচ্ছে ইন্টিগ্রেস এনজাইমের সাহায্যে। কি? ইন্টিগ্রেস এনজাইমের সাহায্যে। এখন একটা জিনিস, আচ্ছা দেখো আগে এটা করি, দেখো আচ্ছা এটা তার মানে এখানে এসে একসাথে লেগে যাবে। তাহলে এই যে নতুন আমাদের কী বলে এটাকে, আমাদের নতুন যে সরি দাঁড়াও, আচ্ছা আমাদের এই যে নতুন যে একটা অবস্থা সৃষ্টি হলো ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ একসাথে, এটাকে বলা হচ্ছে আমাদের প্রোফাজ। কি বলা হচ্ছে? প্রোফাজ। দাঁড়াও লিখি। আচ্ছা তাহলে এটা এমসিকিউ আসতে পারে বা তোমাদের ক নম্বরে আসতে পারে যে প্রোফাজ কাকে বলে। ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএ সংযুক্ত হওয়াকে বলা হচ্ছে প্রোফাজ বলা হচ্ছে, একটা বিশেষ দশা। এখন এটা হয় আমাদের কি ধাপ? তৃতীয় নম্বর ধাপে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ভাইরাল ডিএনএ সংযুক্তি। এখন একটা জিনিস খেয়াল করো, সংযুক্তির ক্ষেত্রে আমরা কি এনজাইম বললাম? ইন্টিগ্রেস এনজাইম বললাম। দেখো এখানে লিখেছি যে ব্যাকটেরিয়ার ডিএনএকে নির্দিষ্ট অংশে কাটে নিউক্লিয়াস এনজাইম, আর কাটা স্থানে ডিএনএকে সংযুক্ত করে ইন্টিগ্রেস এনজাইম। এখন আমাদের ভাইরাস শুধু লাইসোজেনিক চক্রের এই অংশটুকুতেই আমাদের জোড়া লাগানোর জন্য ইন্টিগ্রেস এনজাইম ব্যবহৃত হয়েছে। আর আমরা যত জায়গায় কোনো কিছু সংযুক্ত করার জন্য যে এনজাইমটা ব্যবহার করব সেটা হবে আমাদের কি? লাইগেস এনজাইম। তাহলে এই ইন্টিগ্রেস এনজাইমটা একটু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের লাইসোজেনিক চক্র আমরা একটু বই দেখি, লাস্টে দেখি, বই থেকে দেখি। দেখো এই চিত্রটা দেখো, তো এটা কি সংযুক্তি হলো, অনুপ্রবেশ করলো, এরপরে কি করলো? প্রোফাজ সৃষ্টি করলো, দুইটা মিলে একত্রে। এরপরে আমরা জানি এই যে ব্যাকটেরিয়া আমরা জানি দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এই দ্বিবিভাজন প্রক্রিয়া কী হয়? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটে, এভাবে বংশবৃদ্ধি করতে থাকে। এখন ডিএনএও ব্যাকটেরিয়ার সাথে তার ভাইরাসও ব্যাকটেরিয়ার সাথে তার ডিএনএ সংখ্যা বৃদ্ধি করতে থাকে। যতগুলো ভাইরাস হবে ততগুলো ডিএনএ সৃষ্টি হবে। এখন এখান থেকে এই পর্যন্ত আমাদের যে ধাপটুকু, এটা আমাদের লাইসোজেনিক চক্রের ধাপ। এখন যদি লাইসোজেনিক চক্রের ওই ভাইরাসটা, ফার্স্ট ভাইরাসটা যদি মনে করে যে না আমি আর লাইসোজেনিক চক্র করবো না, আমি লাইটিক চক্রে কনভার্ট হব, তাহলে সেক্ষেত্রে সে লাইটিক চক্রে চলে যেতে পারে। কীভাবে? দেখো এখানে একটা চিত্র আঁকি, এখানে আঁকি। দেখো আমরা তো দেখলাম যে আমাদের যে এই যে এটা ধরে নিলাম হচ্ছে আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ, আর আমরা সংযুক্ত করেছি কি এটার সাথে? ভাইরাল ডিএনএ। এটা ধরে নিলাম ভাইরাল ডিএনএ। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের প্রোফাজ হয়ে গেল। এখন যদি ভাইরাস ইচ্ছা করে যে আমি আর লাইসোজেনিক চক্রে থাকবো না, আমি লাইটিক চক্রে করব, সেক্ষেত্রে কি করে? এটা দেখো এখান থেকে বের হয়ে যায়, মানে এই দুটো আলাদা হয়ে যাবে। কীভাবে আলাদা হবে? এই যে ব্যাকটেরিয়াল ডিএনএটা এটা আলাদা হয়ে যাবে, আর থাকবে হচ্ছে কি ভাইরাল ডিএনএ। এটা ধরে নিলাম, দাঁড়াও। আচ্ছা এটা হচ্ছে ভাইরাল ডিএনএ ধরে নিলাম। তাহলে আমাদের প্রোফাজ থেকে কি হলো? প্রোফাজ থেকে আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএও আলাদা হয়ে গেল এবং ভাইরাল ডিএনএ আলাদা হয়ে গেল। এই যে আলাদা হয়ে গেল ভাইরাল ডিএনএটা, এটা যে আলাদা হয়ে গেল, এটা থেকে আমরা এখন লাইটিক চক্রে কী করে যে ওই যে কী যেন পড়লাম তৃতীয় ধাপে, প্রতিলিপন, অর্থাৎ ওই যে ফার্স্ট ডিএনএর প্রোমোটার হচ্ছে ইকোলা ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারকে আকৃষ্ট করার মাধ্যমে কী করবে? এমআরএনএ সৃষ্টি করবে, তারপরে প্রোটিন সৃষ্টি করবে, তারপরে ওই ডিএনএটাকে খণ্ড বিখণ্ড করে দেবে। তার মানে এই যে এই পর্যন্তই যা বললাম, এই পর্যন্ত হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। এরপরে আমাদের এই প্রোফাজ থেকে ডিএনএ দুইটা আলাদা হয়ে যাওয়ার পর লাইটিক চক্র শুরু করবে আবার। তাহলে লাইটিক চক্র তো আমরা আগেই পড়ে আসছি। আচ্ছা তো আমাদের লাইসোজেনিক চক্র শেষ বলা যায়, ঠিক আছে? বুঝেছো তো? আবার একবার বলি, দেখো এই যে প্রথমে কি হবে? সংযুক্তি হবে, এরপরে কি? অনুপ্রবেশ করবে, ডিএনএগুলো অনুপ্রবেশ হবে, এরপরে প্রোফাজ সৃষ্টি হবে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ একত্রিত হবে। এরপরে কি? দ্বিবিভাজন প্রক্রিয়ায় এটার সংখ্যা বৃদ্ধি চলতে থাকবে। এরপর এই সব কিছুর পরে কি করবে? যদি এটার ইচ্ছা হয় লাইটিক চক্রে কনভার্ট করবে, তখন এই প্রোফাজ থেকে দুইটা ডিএনএ আলাদা হয়ে যাবে, জিনোমগুলো আলাদা হয়ে যাবে, তারপর ওই যে ভাইরাল ডিএনএ রয়েছে ওটার মাধ্যমে আমাদের আবার লাইটিক চক্র সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা পার্থক্য পড়ব। তাহলে লাইটিক এবং লাইসোজেনিক চক্র পড়লাম, এটা আমাদের এই পার্থক্যটা এখন পড়ব। এই পার্থক্যটা গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট।
গ এবং ঘ। গতে যদি তোমাদের আসে হচ্ছে ল্যাটিস চক্র বর্ণনা করো, তাহলে ঘতে আসবে হচ্ছে ল্যাটিস চক্র এবং লাসিনিয়ান চক্রের মধ্যে পার্থক্য লিখো। তাহলে আমাদের পার্থক্যগুলো ভালো করে জানতে হবে, এর মধ্যে থেকে এমসিকিউ পারবা আর কোশ্চেন আসলে তো পারবে। দেখো পার্থক্যগুলো পড়ি। এখানে কি বলছে, ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে থাকে। আর এখানে কি বিদারণ ঘটায় না, ডিএনএ অণুটি ব্যাকটেরিয়া ডিএনএর সাথে সংযুক্ত হয় এবং একত্রিত হয়ে রেপ্লিকেট করে। পূর্ণাঙ্গ ভাইরাস, 2 নম্বরে পূর্ণাঙ্গ ভাইরাস বা ব্যাকটেরিয়া বিদারিত হয়, এখানে হচ্ছে বিদারিত হয় না। টি সিরিজযুক্ত ফাজে ল্যাটিস চক্র হয়, আর লাসিনিয়ান চক্র হয় ল্যামডা সিরিজযুক্ত ফাজে। এরপর ল্যাটিস চক্র সম্পন্ন হলে, একবার সম্পন্ন হলে অনেকগুলো ভাইরাসের সৃষ্টি হয়। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, দাঁড়াও দেখো, এই যে এখানে একটা জিনিস লিখেছি, ইক্লিপস কাল কি? ইক্লিপস কাল হচ্ছে পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে, যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সেই সময়কালকে ইক্লিপস কাল বলা হয়। অর্থাৎ যে সংযুক্তি হলো ভাইরাসটা, ওই সময় থেকে শুরু করে যে পঞ্চম ধাপে মুক্ত হওয়ার আগ পর্যন্ত, এই ভাইরাসগুলো যে মুক্ত হয় তার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে ইক্লিপস কাল। আর একটা জিনিস এখান থেকে কী জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এই লাঠি চক্রটা সম্পন্ন করতে, দেখো লাঠি চক্রের মাধ্যমে 30 মিনিটে, কয় মিনিটে একটু লিখতেছি, 1 মিনিট, দেখো মাত্র 30 মিনিটস, মাত্র 30 মিনিটসে 300টি, কয়টি? আচ্ছা, 30 মিনিটে আমাদের মোট 300টি ফাজ ভাইরাস সৃষ্টি হয়, নতুন 300টি ফাজ ভাইরাস সৃষ্টি হয়। তাহলে দেখছো যে মাত্র 30 মিনিটের মধ্যে কতগুলো 300টা ফাজ ভাইরাস সৃষ্টি হয়। তার মানে আমরা দেখো এই যে পার্থক্যের মধ্যে পড়লাম যে লাইট চক্র একবার সম্পন্ন হলে অনেকগুলো, অর্থাৎ প্রায় 300টি, মানে 30 মিনিটে 300টি ভাইরাস সৃষ্টি হয়। আর আমরা কি লাইসোজেনিক চক্রে কি দেখলাম, যে ভাইরাস দ্বিবিভাজন প্রক্রিয়া যে বংশবৃদ্ধি করলো, সেখানে মাত্র 2টা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে। তার মানে 2টা ব্যাকটেরিয়ার মধ্যে 2টা ডিএনএ সৃষ্টি হবে। তাহলে এখানে কি লিখছে, একবার সম্পন্ন হলে মাত্র 2টি ভাইরাস জিনোযুক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আচ্ছা, এরপর দেখো 5 নম্বরে কি লিখছে, 5 নম্বর পয়েন্টে হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এই চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই যে আমরা যে তৃতীয় ধাপে ব্যাকটেরিয়াল ডিএনএকে ধ্বংস করে ফেলেছি লাইটিক চক্রে, ধ্বংস করার ফলে পুরো কোষের যে কর্তৃত্ব সেটা আমাদের গ্রহণ করেছিল হচ্ছে ভাইরাল ডিএনএ, ঠিক আছে। আর কিন্তু লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল যে ডিএনএটা রয়েছে সেটা কিন্তু ধ্বংস হয়নি। তার মানে সেক্ষেত্রে ভাইরাল ডিএনএটা কর্তৃত্ব গ্রহণ করতে পারেনি। কী বলেছে, চক্রে ভাইরাসের ডিএনএ সংখ্যা বৃদ্ধি পোষক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, প্রোফাজ এখানে লাইটিক চক্রে গঠিত হয় না, আর লাইসোজেনিক চক্রে গঠিত হয়। প্রোফাজ কি তা তো আমরা জানি, যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ একসঙ্গে যুক্ত হওয়াকেই প্রোফাজ বলা হচ্ছে। আচ্ছা, এরপর আক্রমণের তীব্রতা, আক্রমণের প্রকৃতি তীব্র বা ভিরুলেন্ট। এটা তীব্র বা ভিরুলেন্ট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে দেখো লাইটিক চক্রের ক্ষেত্রে কিন্তু শেষে আমাদের যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর রয়েছে সেটাকে বিদীর্ণ করে ফেলার পরে এটা বের হয়ে চলে আসে। তার মানে এটা একটা তীব্র, এই জন্য এটাকে বলা হয় তীব্র একটা প্রক্রিয়া, এই জন্য বলা হচ্ছে ভিরুলেন্ট প্রক্রিয়া। আচ্ছা, আর লাইসোজেনিকের ক্ষেত্রে আমরা দেখলাম ব্যাকটেরিয়ার মৃত্যু হয় না বা ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে না, সেজন্য এটাকে বলা হচ্ছে মৃদু বা টেম্পারেট। বুঝেছো? তাহলে কেন লাইটিক চক্রকে ভাইরুলেন্ট আর হচ্ছে কি লাইসোজেনিক চক্রকে টেম্পারেট বলা হয়। তাহলে আশা করি যে তোমরা পার্থক্য থেকে বুঝতে পারছো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র সম্পর্কে আর কোনো প্রবলেম নেই। আর তোমাদের হচ্ছে কলেজের পরীক্ষাতে এখান থেকে গঘতে প্রশ্ন আসে, তো এটা ভালো করে মনে রাখবা। আর তোমাদের প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা ভালোভাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।